সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা দেখছেন সবাইকে গাটলা উচ্চ বিদ্যালয় অনলাইনের আজকের ক্লাসে সুস্বাগত। আমি হরিচাঁদ মজুমদার, সহকারী প্রধান শিক্ষক, গাটলা উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 16তম অধ্যায়ের বেলন সংক্রান্ত একটা সৃজনশীল সমস্যা সমাধান করব। ইতিপূর্বে বেলন সম্পর্কে আমি একটি বিস্তারিত ক্লাস নিয়েছি, তবুও তোমরা আরেকবার দেখো। একটা আয়তক্ষেত্র, দুইটা বৃত্তক্ষেত্র নিলাম। আয়তক্ষেত্রে যে কোনো এক বাহুকে অক্ষ ধরে অপর বাহুকে চারদিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় সমবৃত্তভূমিক সিলিন্ডার। ইতিমধ্যে তোমরা জেনেছ, ঠিক আছে। যে বাহুকে অক্ষ ধরছ এটাকে বলা হয় উচ্চতা, আর যে বাহুকে আমরা চারদিকে ঘুরিয়ে নিয়েছি সেটা হচ্ছে সৃজক বা উৎপাদ রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সৃজনশীল সমস্যার সমাধান করতে গেলে যে সমস্ত সূত্রের প্রয়োজন হবে সেগুলো আমি তোমাকে একটু দেখিয়ে নিচ্ছি। এই সূত্র গঠন সংক্রান্ত একটি ক্লাস ইতিপূর্বে আমি নিয়েছি। সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। উচ্চতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ দিয়ে। রেডিয়াস এবং আই, ঠিক আছে। সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আমরা ইতিপূর্বে জেনেছি ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। যেহেতু ভূমি বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল। তারপর আমরা আরো জেনেছি বক্রতলের ক্ষেত্রফল, ভূমির পরিধি গুণ উচ্চতা, তাহলে ভূমির পরিধি টয়েস পাই আর, উচ্চতা এইচ, তাহলে টয়েস পাই আর এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে একটা বক্রতল আর দুইটা বৃত্তাকার তল, তাহলে সবগুলো একসাথে যোগ করলে আমরা পাই টয়েস পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। আয়তন ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, তো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর উচ্চতা এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এই সম্পর্কে বিস্তারিত আমরা একটা ক্লাসে আলোচনা করেছি। এখন শুধু তোমরা এগুলা দেখে নাও, আশা করি তোমাদের খাতায় এগুলা লেখা আছে। চলো আমরা তাহলে সৃজনশীল সমস্যাটি সমাধান করি। সবাই খাতায় উঠিয়ে নাও। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস, ভিতরে এবং বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। তারপর পাইপের উচ্চতা 5 মিটার, ঠিক আছে। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্নগুলো জেনে নিই। ক, পাইপের পুরুত্ব কত সেন্টিমিটার? পুরুত্বটা নির্ণয় করতে হবে। তারপরে খতে বলছে পাইপে লোহার ওজন নির্ণয় করো। তারপরে গ, পাইপটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট মানে পাকা নয় এরকম দণ্ডে পরিণত করা হলো। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, সবাই উঠিয়েছ? দ্রুত উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আগে বুঝিয়ে দেব, তারপরে উত্তর লিখবে। তোমরা প্রথমে দেখবে, তারপরে উত্তর লিখবে। তাহলে প্রথমে কি বলছে? পাইপের পুরুত্ব কত? তাহলে সবাই খেয়াল করো, এই যে একটা পাইপ, হ্যাঁ, তো আমার বোঝার সুবিধার জন্য আমি এটাকে আবার আলাদাভাবে এখানে দেখিয়েছি। সবাই লক্ষ্য করো, পাইপের এটা হচ্ছে বাইরের ব্যাস আর এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিতরের ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তোমরা জানো। এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা বাইরের ব্যাসকে ধরলাম R2 ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধকে ধরলাম R2 এবং ভিতরের ব্যাসার্ধকে ধরলাম R1। আর এটা হচ্ছে পুরুত্ব, এইটুকু, ঠিক আছে। এইটুকু হচ্ছে পুরুত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আমরা এই পুরুত্বটা পেতে পারি? খেয়াল করো সবাই। এই যে বাইরের ব্যাসার্ধ থেকে যদি এই ভিতরের ব্যাসার্ধটা আমরা বাদ দিয়ে দিই তাহলে তো পুরুত্ব পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও লক্ষ্য করো, এই বাইরের, এটা কি বাইরের ব্যাসার্ধ, তাহলে এই পুরুত্ব বিয়োগ করলে পেয়ে যাবে। তো এখন সমস্যাটি সমাধান করো। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধকে আমরা R1 ধরেছি। আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে ব্যাস। তোমরা জানো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এই জন্য 2 দ্বারা ভাগ করা হয়েছে। পাইপের ভিতরের ব্যাসার্ধ R1 ইকুয়াল 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 7 সেন্টিমিটার।
তারপরে বাইরের ব্যাসার্ধ 16 ছিল বেশ, তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে ব্যাসার্ধ পেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পুরুত্ব কীভাবে পাবো? বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরের ব্যাসার্ধ বাদ দিয়ে দিবে, তাহলে বিয়োগ দাও। 5 পুরুত্ব R2 মাইনাস R1, তাহলে 8 মাইনাস 7 ইকুয়াল 1 সেন্টিমিটার। এটাই পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। খুবই সহজ এটা, বুঝেছো সবাই? আচ্ছা, এখন হতে বলছে পাইপে লোহার ওজন। আমাদের একটা কন্ডিশন দেওয়া ছিল 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে, তাহলে এই জন্য আমরা প্রথমে আয়তন নির্ণয় করব। খেয়াল করো, তাহলে ইতিমধ্যে তোমরা জেনেছ পাইপের ভিতরে ব্যাসার্ধ R1 সমান 7 সেন্টিমিটার, পথে আমরা জেনেছি বাইরের ব্যাসার্ধ R2 সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আয়তন নির্ণয় করবা, যেহেতু লোহার ওজন বাইর করবা, তাহলে এই পাইপে কতটুকু লোহা আছে সেটা আমরা নির্ণয় করবো আগে আয়তনের সাহায্যে। তাহলে তোমরা জানো সিলিন্ডার, পাইপ তো সিলিন্ডার আকৃতি, সিলিন্ডারের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দুই রকম, একটা ভিতরের আর একটা বাইরের। আবার উচ্চতা দেওয়া আছে 5 মিটার, তাহলে এটাকে সেন্টিমিটারে নিবা। যে কোনো গাণিতিক সমস্যা, হ্যাঁ, এককগুলা এক জাতীয় হতে হবে। যদি এখানে সবগুলো দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দৈর্ঘ্য, উচ্চতা এক ধরনের দৈর্ঘ্য, এদের একক একই রকম হতে হবে। এই জন্য আমরা মিটারকে সেন্টিমিটারে নিয়েছি। 100 সেন্টিমিটার 1 মিটার তোমরা জানো, তাহলে 5 মিটার মানে 500 সেন্টিমিটার। তাহলে সুতরাং পাইপে লোহার আয়তন, লোহার আয়তন কীভাবে নির্ণয় করবে? বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। তো বাইরের ব্যাসার্ধ আমরা R2 ধরেছি, এই জন্য পাই R2 স্কোয়ার এইচ মাইনাস, আর ভিতরে ব্যাসার্ধকে R1 ধরেছি, তাহলে পাই R1 স্কোয়ার এইচ। উচ্চতা তো সব ক্ষেত্রে একই, তুমি বাইরে দিয়ে মাপলে উচ্চতা যা পাবে, ভিতরে দিয়ে মাপলেও একই উচ্চতা পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? লোহার আয়তন এইটুকুই, পাইপে পুরো লোহা, তাহলে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। এখন মান বসি, সরল করো। এখানে আমি আগে পাই এবং এইচ কমন নিয়েছি, তাহলে পাই এইচ কমন নিলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এবার মান বসিয়ে দাও, তাহলে পাইয়ের মান 3.1416 ইন্টু এইচের মান 500, আর R2 মানি 8, R1 মানি 7, তাহলে 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ঘন সেন্টিমিটার। তাহলে এখানে গুণ করলে 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 64, আর 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 49, তাহলে 64 থেকে 49 বিয়োগ দাও, তাহলে 15। তারপর ক্যালকুলেটারের সাহায্যে গুণ করে দাও, তাহলে 23,562 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, খুব দ্রুত উঠিয়ে নাও। উঠিয়েছ? তাহলে আমরা পাইপে লোহার আয়তন পেয়েছি, এখন এটাকে ওজনে নিবা। তো আমাদের প্রতিভোগে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমরা এই পাইপে কতটুকু লোহা পেয়েছি? 23,562। তাহলে সুতরাং এত ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে আরো বেশি, তাহলে গুণ হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? খুবই নিয়ম। আচ্ছা, তো এখন ক্যালকুলেটারের সাহায্যে গুণ করে দেবে। গুণ করো, 7.2 ইন্টু 23562 ইকুয়াল এত পাইলাম, এটা গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি হয়। ঠিক আছে, 1000 গ্রামে 1 কেজি বা 1 কিলোগ্রাম হয়, সেই জন্য আমরা গ্রামকে কিলোগ্রামে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে ভাগ করতেছি 169.6464। ঠিক আছে, তাহলে পাইপে লোহার ওজন আমরা পেয়ে গেলাম, এটাই উত্তর। অতএব পাইপে লোহার ওজন 169.6464 কিলোগ্রাম প্রায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝেছ। ঠিক আছে, আচ্ছা উঠিয়ে নাও সবাই। এখন গ দেখো, আগে একটু বুঝো প্রশ্নটা। গতে কি বলছে? পাইপটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ডে পরিণত করা হোক। আমাদের পাইপটা কিন্তু ফাঁপা, এই পাইপটাকে গলিয়ে একটা নিরেট মানে ফাঁপানো এরকম দণ্ডে পরিণত করা হয়েছে। এটা গলিয়ে এরকম একটা দণ্ডে পরিণত করা হলে এই দণ্ডটির দৈর্ঘ্য কত? ঠিক আছে,
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো একটা জিনিস গলিয়ে যখন আরেকটা জিনিস তৈরি করা হয় তখন এদের আয়তন সমান হয়। মানে প্রথম বস্তুর আয়তন যা হবে পরবর্তী বস্তুর আয়তনও ঠিক তা হবে। আমরা ইতিমধ্যে এখানেও ঠিক একই অবস্থা দেখো। তাহলে এই পাইপে লোহার আয়তন যা হবে এই দণ্ডের নিরের দণ্ডের আয়তনও তা হবে। তোমরা এটা খেয়াল রাখবে, কোনো একটা কিছু গলিয়ে আর একটা কিছু তৈরি করলে আয়তন সমান হবে, খেয়াল রাখবে। সংক্ষেপে গলাইলে কি হবে? আয়তন সমান হবে। এই জন্য আমাদের পাইপের আয়তন আর নিরের দণ্ডের আয়তন কি হবে? সমান হবে। ইতিমধ্যে আমরা পাইপের আয়তন নির্ণয় করেছি, তাইলে নিরের দণ্ডের আয়তন হবে পাইপের আয়তনের সমান। তো এই সিলিন্ডারের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে কার মান দরকার হবে? এইচ এবং আর। তো আর এর মান এখানে দেওয়া আছে, দেখো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরের দণ্ড। তাহলে নিরের দণ্ডের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য নির্ণয় করবা। দৈর্ঘ্য এইভাবে রাখলে দৈর্ঘ্য, আর যদি এইভাবে রাখি উচ্চতা, সবে একই। তো এখানে দৈর্ঘ্যটা নেই, তাহলে এটা আমরা ধরে নেব। তাহলে করো, এটা তো লেখার দরকার নেই, এটা আমি দেখো। এখন গাণিতিক সমস্যাটা সমাধান করো। তাহলে গ থেকে পেয়েছি আমরা, ক থেকে পাইপে লোহার আয়তন পেয়েছি অংশে। হ্যাঁ, তো এখন দেওয়া আছে নিরের দণ্ডের ব্যাসার্ধ আর সমান 7 সেন্টিমিটার। কি নির্ণয় করতে হবে? দণ্ডের দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে এক্ষেত্রে উচ্চতা। তাহলে মনে করি অজানা হলে ধরে নিতে হবে, তোমরা জানো। মনে করি নিরের দণ্ডের দৈর্ঘ্য এল সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। তো অজানা রাশির মান কি যে কোনো একটা শর্ত দিয়ে নির্ণয় করতে হয়। তো এখানে আমাদের আয়তন দেওয়া আছে, আমরা ইতিমধ্যে জেনেছি গলাইলে কি হবে? আয়তন সমান হবে। লোহার পাইপের আয়তন যা হবে নিরের দণ্ডের আয়তনও ঠিক তা হবে। এই জন্য আয়তন নির্ণয় করো। নিরের দণ্ডের আয়তন পায়ের স্কোয়ার এইচ। তো আমরা এখানে দৈর্ঘ্য ধরেছি এল, এই জন্য এল হবে পায়ের স্কোয়ার এল, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে নিরের দণ্ডের আয়তন লোহার আয়তনের সমান হবে। তাহলে লিখলাম আমরা পায়ের স্কোয়ার এল ইকুয়াল 23,562। এখন পাই এবং আর এর মান বসিয়ে সরল করে এল এর মান নির্ণয় করো। তাহলে এল ইকুয়াল আমি আগে পক্ষান্তর করে দিয়েছি পায়ের স্কোয়ার, ঠিক আছে। এখন মান বসাও। উঠিস উঠাও, ওকে উঠিস। আচ্ছা, তাহলে দেখো, তাহলে ইকুয়াল মানগুলো বসাই দাও। পায়ের মান বসিয়েছি 3.1416 আর এর মান 7 স্কোয়ার। এখন 7 স্কোয়ার 749কে এত দ্বারা গুণ করলে পাওয়া যাবে, এত ক্যালকুলেটার সাহায্য করবে, সব গুণ মুখে মুখে করা যাবে না। তারপরে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে পেলাম 153.061। তাহলে এটাই নিরের দণ্ডের দৈর্ঘ্য। অতএব নিরের দণ্ডটির দৈর্ঘ্য 153.061 সেন্টিমিটার প্রায় হয়ে গেল। খুব সহজ না? ঠিক আছে, উঠাও সবাই। উঠিয়েছ? আচ্ছা, তাহলে দেখো, এখন বলো দেখি সবাই। একটা সিলিন্ডারের উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, তাহলে সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? বলো, কোনটা? ক হবে? ক। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। ঠিক বলেছ। সিলিন্ডারটির কয়টি বৃত্তাকার তল আছে? বলো, বৃত্তাকার তল কয়টা? উপরে একটা, নিচে একটা, তাহলে কয়টা হইল? দুইটা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বাড়ির কাজ নাও। আজকের সৃজনশীলের অনুরূপ আরেকটি সৃজনশীল আমি তৈরি করে দিয়েছি, আশা করি সবাই করতে পারবে। এটা উঠিয়ে নাও সবাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, পরীক্ষায় প্রায় সময় এটা আসে। তোমরা সবাই মন দিয়ে করবে, আশা করি করতে পারবে সবাই। একটি লোহার পাইপের ভিতরে ও বাইরের ব্যাস 18 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। উঠিয়ে নাও সবাই আগের মতোই। দেখো কত একটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাইপের বাইরের আয়তন, তাহলে বাইরের ব্যাসার্ধ বাইর করবা, আয়তনের সূত্র নিয়ে মান বসাই দিবা। উচ্চতা তো একই, ভিতরে বাইরের উচ্চতা একই, কিন্তু ব্যাসার্ধটা ভিন্ন হবে। উঠিয়েছো সবাই? এটা সবাই বাড়িতে করবে, আশা করি সবাই করতে পারবে। তারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো, সবাই করতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।
সবাই সুস্থ থেকো, বাড়িতে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।